সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের অনলাইন ক্লাসে আপনাদের স্বাগতম জানাচ্ছি। সারা পৃথিবীর পরিবর্তিত পরিস্থিতিতে আপনাদের শিক্ষা কার্যক্রম যাতে ব্যাহত না হয়, সেই কারণে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় আপনাদের জন্য অনলাইন কার্যক্রম চালু রেখেছে। সেই অনলাইন ক্লাসের অংশ হিসেবেই আজকের ক্লাসে আপনাদের আমি স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ মামুনুর রশিদ, হিসাব বিজ্ঞান বিভাগ, কারমাইকেল কলেজ রংপুর। আমার ইমেইল এবং মোবাইল নাম্বার স্ক্রিনে আছে। ক্লাসটা রেকর্ড হচ্ছে, ইউটিউব চ্যানেলে দিয়ে দেবো, ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন। পাঠ পরিচিতি: ব্যবস্থাপনা তথ্য পদ্ধতির অধ্যায় 9, ব্যবসায়ের চালিকা শক্তি। আজকের পাঠ 9.1, ইন্টারনেট এবং এর ইতিহাস। 9.2, মানুষে মানুষে যোগাযোগ। 9.3, ইন্টারনেটে তথ্য বের করা। ব্যবসায়িক কারণেই প্রতিষ্ঠান এন্টারপ্রাইজ নেটওয়ার্কিং এবং ক্লায়েন্ট সার্ভার কম্পিউটিং এর মতো ব্যবস্থা গ্রহণ করছে। শুধু তা নয়, খরচ কমাতে, বিশ্ববাজারে প্রতিযোগিতায় টিকে থাকা এবং নতুন প্রযুক্তির সুবিধা গ্রহণের লক্ষ্য এই কম্পিউটিং ব্যবস্থাগুলো গ্রহণ করা হচ্ছে। অংশ 9.1, ইন্টারনেট এবং এর ইতিহাস। এই অধ্যায় পাঠ শেষে আপনি ইন্টারনেট কি তা বলতে পারবেন, ইন্টারনেটের ইতিহাস বর্ণনা করতে পারবেন, ইন্টারনেটের সক্ষমতা সম্পর্কে লিখতে পারবেন। তথ্য ব্যবস্থার যুগে যে ধরনের কর্মীর প্রাচুর্য রয়েছে, তাদেরকে সঠিকভাবে ব্যবহার করার জন্য প্রয়োজন সব ধরনের তথ্যের সহজ প্রবেশ। ক্লায়েন্ট সার্ভার সিস্টেম উপযোগ ও কার্যকারিতা বৃদ্ধি করার পাশাপাশি ডিজিটাল তথ্য সেবা ও নেটওয়ার্ক থেকে তাদেরকে তথ্যকে সম্পদ হিসেবে আত্মপ্রকাশে সহায়তা করছে। এন্টারপ্রাইজ নেটওয়ার্কিং এর এবং ক্লায়েন্ট সার্ভার কম্পিউটিং ট্র্যাডিশনাল মেইনফ্রেম সিস্টেম থেকে বরং ফ্ল্যাট সংগঠন ও কেন্দ্রীয় ব্যবস্থাপনা সবচেয়ে বেশি কার্যকর। আসি, প্রথমেই হলো ইন্টারনেট। ইন্টারনেট কি জিনিস? উনিশশো সালে ইন্টারনেট কমিউনিটিকে তথ্য, ডাটাবেস, ডিরেক্টরি এবং রেজিস্ট্রেশন প্রদানের উদ্দেশ্যে ন্যাশনাল সায়েন্স ফাউন্ডেশন কর্তৃক ইন্টারনিক বা দি ইন্টারনেট ওয়ার্ক ইনফরমেশন সেন্টার গঠিত হয়। ইন্টারনিক এবং ইন্টারনেট অ্যাডমিনিস্ট্রেটিভ সেন্টার খুব নিকটবর্তী হলেও ইন্টারনেট ইউনিটের ইন্টারনেটের পরিস্থিতি নির্ধারণ এবং ইন্টারনেটিক নিয়ন্ত্রণের জন্য কোনো কেন্দ্রীয় কম্পিউটার পরিচালনা করে না। এটা মূলত ইন্টারনেট অ্যাড্রেস বা ডোমেইন নেম নির্ধারণ করে দেয়। ইন্টারনেট আসলে বিশ্বের অনেক কম্পিউটারের মধ্যস্থিত একটি নেটওয়ার্ক মাত্র। ইন্টারনেটের বদৌলতে আজকে সমগ্র বিশ্বের সকল কম্পিউটার ব্যবহারকারীরা একই বলয়ে আবদ্ধ হতে পারছেন। ফলে যোগাযোগ ব্যবস্থার আশাতীত উন্নয়ন ঘটেছে। এর মাধ্যমে আমরা খুব সহজেই এক স্থান থেকে অন্য স্থানে তথ্য গ্রহণ ও প্রদান করতে পারছি। শুধু তাই নয়, ইন্টারনেটের কল্যাণে খুব অল্প সময়ে, অল্প খরচে মানুষ বিশ্বের সমগ্র খবরাখবর খুব সহজেই জেনে নিতে পারছে। শিক্ষা, গবেষণা, যোগাযোগ, ব্যবসা-বাণিজ্য ইত্যাদি সকল ক্ষেত্রে ইন্টারনেটের গুরুত্ব দিনকে দিন বৃদ্ধি পাচ্ছে। সারা বিশ্বকে গ্লোবাল ভিলেজ এর ধারণায় ধাবিত করছে ইন্টারনেট। আর ইন্টারনেটই হচ্ছে ই-কমার্সের মাধ্যম। ইন্টারনেট সংযোগ। আসলে ইন্টারনেট সংযোগটা কিভাবে দেয়া হয়? দেখেন,
একটা চার্টের মাধ্যমে ইন্টারনেট সংযোগটা বোঝানো আছে। ইন্টারনেট সার্ভিস ১ম এই দরকার হবে। যদি ইন্টারনেট সংযোগ দেয়, সেক্ষেত্রে অবশ্যই সেই অঞ্চলে একটা ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার থাকতে হবে। অর্থাৎ যারা ইন্টারনেট সেবা প্রদান করে থাকবে। তাদের কম্পিউটার থেকে একটা উচ্চ ক্ষমতা কম্পিউটার থেকে মডেমের মাধ্যমে তারা ডিজিটাল সিগন্যাল ইন্টারনেটে প্রেরণ করবে এবং আইএসপি থেকে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার থেকে যারা ইন্টারনেট গ্রহীতা তারা আবার একটা মডেমের মাধ্যমে ডিজিটাল সিগন্যাল গ্রহণ করে কম্পিউটার সেটাকে সহজবোধ্য করে উপস্থাপন করবে। তাহলে দুক্ষেত্রেই ইন্টারনেটের জন্য ইন্টারনেট সার্ভিস প্রোভাইডাররা কি করবে? তাদের নেটওয়ার্ক ছড়িয়ে দেওয়ার জন্য বিভিন্ন অঞ্চলে ইন্টারনেট টাওয়ার স্থাপন করবে। এই টাওয়ারের মাধ্যমে তারা ইন্টারনেট সিগন্যালগুলোকে এক স্থান থেকে আরেক স্থানে প্রেরণের জন্য একটা জালের মতো তথ্য সরবরাহ লাইন তৈরি করবে। অর্থাৎ টাওয়ারগুলো তৈরি করবে, এক টাওয়ার থেকে আরেক টাওয়ারে তথ্য যেতে থাকবে। হুম? সার্ভিস প্রোভাইডাররা তাদের কম্পিউটার থেকে মডেমের মাধ্যমে ডিজিটাল সিগন্যাল সেই টাওয়ারে প্রেরণ করবে। আর ইন্টারনেট গ্রহীতারা সেই টাওয়ার থেকে মডেমের মাধ্যমে সেই ডিজিটাল সিগন্যালগুলো গ্রহণ করে তারা তাদের কম্পিউটারের যাবতীয় কার্যক্রম পরিচালনা করবে। ইন্টারনেটের ইতিহাস। ১ম দিকে ইন্টারনেটের নাম ছিল ARPANET। আসলে ১৯৬৮ সালের ARPANET ছিল এর প্রাথমিক পর্যায়। এ প্রযুক্তির উন্নয়ন সাধিত হয় আমেরিকার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমে। ১৯৬৯ সালের সেপ্টেম্বরের ১ তারিখে ARPANET এর মাধ্যমে বিশেষ ব্যবস্থায় ১ম যোগাযোগ ব্যবস্থা স্থাপিত হয়। লস অ্যাঞ্জেলেসের UCLA ল্যাবরেটরিতে স্থাপিত উক্ত নেটওয়ার্কিং এর নাম ছিল ইন্টারফেস মেসেজ প্রসেসর IMP। IMP পদ্ধতির মাধ্যমে প্রথম দুটি দূরবর্তী কম্পিউটারের যোগাযোগ স্থাপন করা হয়। এই পরীক্ষাটি চালানো হয় লস অ্যাঞ্জেলেস থেকে ক্যালিফোর্নিয়ার মেনলো পার্কের স্ট্যানফোর্ড রিসার্চ ইনস্টিটিউট এর মধ্যবর্তী দুটি কম্পিউটারের মধ্যে। চূড়ান্তভাবে ৪টি কম্পিউটারের মধ্যে যোগাযোগ স্থাপিত হয় ১৯৬৯ সালের ৫ই ডিসেম্বর ARPANET এর মাধ্যমে। প্রথম যে ৪টি কম্পিউটারের মধ্যে যোগাযোগ স্থাপিত হয়, সে কম্পিউটারগুলো লস অ্যাঞ্জেলেস, মেনলো পার্ক, সান্তা বারবারা এবং উতাহ ইউনিভার্সিটি অফ উতাহতে অবস্থিত ছিল। ইন্টারনেট যেভাবে কাজ করে, ইন্টারনেটের সকল কম্পিউটার কমান্ড এবং ডাটা আদান-প্রদানের জন্য TCP/IP প্রোটোকল ব্যবহার করে। ইন্টারনেটে যেকোনো কম্পিউটার আরেকটি কম্পিউটারের সাথে সহজেই সংযোজিত হতে পারে। একটি কম্পিউটার প্রথমে লোকাল বা স্থানীয় নেটওয়ার্কের সাথে সংযোজিত হয়। তারপর ইন্টারনেট ব্যাকবোনের মাধ্যমে সারা বিশ্বের সাথে যোগাযোগ স্থাপন করতে সক্ষম হয়। একটি কম্পিউটার সরাসরি ইন্টারনেটের সাথে সংযোজিত হতে পারে অথবা আরেকটি কম্পিউটারের রিমোট টার্মিনালের সাথে অথবা নেটওয়ার্কের গেটওয়ের মাধ্যমে, যা কিনা কোনো TCP/IP ব্যবহার করে না। ৫. ইন্টারনেটের সকল কম্পিউটারে একটি বিশেষায়িত সংখ্যাত্মক IP ঠিকানা থাকে। ইন্টারনেট প্রোভাইডার অ্যাড্রেস এবং প্রায় সকলের একটি ঠিকানা থাকে যা ডোমেইন নেম সিস্টেম ব্যবহার করে। বেশিরভাগ ইন্টারনেট অ্যাপ্লিকেশন প্রোগ্রামই ক্লায়েন্ট সার্ভার মডেল ব্যবহার করে। ব্যবহারকারী ক্লায়েন্ট প্রোগ্রাম রান করে যা সার্ভারের কাছ থেকে ডাটা এবং সেবা গ্রহণ করে। তাহলে ইন্টারনেট যেভাবে কাজ করে এই ৬টি কাজের মাধ্যম, ৬টি কাজের ধারা তারা মেইনটেইন করে থাকে। ৬টি হলো কি? কম্পিউটার কমান্ড এবং ডাটা আদান-প্রদানের জন্য TCP এবং IP প্রোটোকল ব্যবহার করে। ইন্টারনেট যেকোনো কম্পিউটার আরেকটি কম্পিউটারের সাথে সহজেই সংযোজিত হতে পারে।
একটি কম্পিউটার প্রথমে লোকাল বা স্থানীয় নেটওয়ার্কের সাথে সংযুক্ত হয়, তারপরে ইন্টারনেট ব্যাকবোনের মাধ্যমে সারা বিশ্বের সাথে যোগাযোগ স্থাপন করতে সক্ষম হয়। একটি কম্পিউটার সরাসরি ইন্টারনেটের সাথে সংযুক্ত হতে পারে অথবা আরেকটি কম্পিউটারের রিমোট টার্মিনালের সাথে অথবা নেটওয়ার্কের গেটওয়ের মাধ্যমে সংযোজিত হতে পারে। ইন্টারনেটের সকল কম্পিউটারের একটি বিশেষায়িত আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সংখ্যাত্মক আইপি অ্যাড্রেস থাকে। বেশিরভাগ ইন্টারনেট অ্যাপ্লিকেশন প্রোগ্রামে ক্লায়েন্ট সার্ভার মডেল ব্যবহার করে। হোস্ট এবং টার্মিনাল। কম্পিউটার নেটওয়ার্কের সাথে সংযোজিত প্রতিটা কম্পিউটারকে এক একটি হোস্ট বলা হয়। তাহলে হোস্ট কি? নেটওয়ার্কের সঙ্গে সংযোজিত প্রতিটা কম্পিউটারই এক একটি হোস্ট। স্থানীয় সার্ভারের আপনি মিউট করে দেন, আপনার কথা শোনা যাচ্ছে, কথাগুলো রেকর্ড হচ্ছে তো। স্থানীয় সার্ভারের মাধ্যমে সংযোজিত প্রতিটি স্বতন্ত্র ঠিকানা সম্বলিত কম্পিউটারকে হোস্ট কম্পিউটার নামে অভিহিত করা হয়। লোকাল এরিয়া নেটওয়ার্ক বা ল্যান ব্যবহার করে হোস্ট কম্পিউটার ব্যবহার করে শুধুমাত্র মনিটর ও কিবোর্ড ব্যবহার করে একাধিক ব্যক্তি একই কম্পিউটারে তাদের কার্য সম্পাদন করতে পারে। এই প্রক্রিয়ায় প্রতিটি কিবোর্ড ও মনিটর সম্বলিত কম্পিউটারকে একটি টার্মিনাল বলা হয়। মিউট করে নাই তো কি আছে মিউট কল করে ইন্টারনেট নেই কথা কল আসো ভিডিও অফ করতে আসো বসে দাও ওভার দাও আপনারা মিউট করেন, কথা শোনা যাচ্ছে। লোকাল এরিয়া নেটওয়ার্ক ব্যবহার করে হোস্ট কম্পিউটার ব্যবহার করে শুধুমাত্র মনিটর ও কিবোর্ড ব্যবহার করে একাধিক ব্যক্তি একই কম্পিউটারে তাদের কার্য সম্পাদন করতে পারে। এই প্রক্রিয়ায় প্রতিটি কিবোর্ড ও ওয়ালাইকুম আসসালাম স্যার কামরুল নাহার। হ্যাঁ ঠিক আছে, অসুবিধা নাই। আমি একটু আগেই শুরু করছি, রেকর্ড হচ্ছে তো, এটা রেকর্ড করে আবার এর মধ্যে হ্যাঁ। আর একটু আপনাদের কথা বলে নেই, সেটা হলো যে আপনাদের পরের ব্যাচের ক্লাস আজকে থেকে শুরু হয়ে গেছে, আপনাদের পরের ব্যাচের আর কি। হ্যাঁ, এখন ওদের ওই সকাল 7টায়। এখন আপনাদের ক্লাসটা স্টপ করে দিচ্ছি, মানে আজকে থেকে স্টপ করে দিয়ে আমি করব কি, যে বাকিগুলো আপনার বাকি অল্প আছে, যে 9-এর আজকে তো 9-এর 1, 2, 3 অংশ পড়াচ্ছি 9 নম্বর চ্যাপ্টারের। 9-এর এরপরে 4, 5, 6 এবং 10 নম্বর চ্যাপ্টার, এগুলো আমি আপনাদের আমি নিজেই রেকর্ড করে আপনাদের ইয়েতে দিয়ে দেবো। হ্যাঁ জি স্যার, চ্যানেলে দিয়ে দেবো। আর ওই এটা লিঙ্কটা আপনাদের ফেসবুক পেজে দিয়ে দেবো, তাহলে ওখান থেকে আপনারা দেখে নিতে পারবেন। হ্যাঁ ঠিক আছে, কষ্ট করে তাহলে আর ভোরবেলা উঠতে হবে না। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। হ্যাঁ আপনারা মিউট করেন, কথা রেকর্ড হয়ে যাচ্ছে সব। আপনাদের ক্লাস তো রেকর্ড, আমি ক্লাস নিতে পারছি না আপনাদের কথা। একাধিক ব্যক্তি একই কম্পিউটারে তাদের কার্য সম্পাদন করতে পারে। এই প্রক্রিয়ায় প্রতিটি কিবোর্ড ও মনিটর সম্বলিত কম্পিউটারকে একটি টার্মিনাল বলা হয়। টার্মিনাল হলো এমন একটা কম্পিউটার, যে কম্পিউটারে নেটওয়ার্ক এর মাধ্যমে মনিটর এবং কিবোর্ড ব্যবহার করে একাধিক ব্যক্তি একটা কম্পিউটারে তাদের কাজ সম্পন্ন করতে পারে। এই প্রতিটি কিবোর্ড ও মনিটর সম্বলিত কম্পিউটারকে একটি টার্মিনাল বলা হয়। তাহলে এখানে হোস্ট হলো কি, যে কম্পিউটার নেটওয়ার্কের সঙ্গে সংযোজিত প্রতিটি কম্পিউটারকে আমরা এক একটি হোস্ট বলছি। আর টার্মিনাল হলো কি, যে আলাদা আলাদা কিবোর্ড এবং আলাদা আলাদা মনিটর ব্যবহার করে একটা কম্পিউটারের মাধ্যমে অনেকেই কাজ সম্পাদন করতে পারে। তাহলে সম্বলিত প্রতিটি কিবোর্ড এবং মনিটর সম্বলিত কম্পিউটারকেই টার্মিনাল বলা হচ্ছে। টার্মিনাল পদ্ধতিতে একের অধিক ব্যক্তি একই সময়ে তাদের বিভিন্ন কাজ খুব সহজেই সম্পাদন করতে পারে। এই পদ্ধতিতে টার্মিনালের সকল কম্পিউটার অবশ্যই হোস্ট কম্পিউটারের সঙ্গে সংযোজিত থাকতে হবে। এই হোস্ট কম্পিউটার থেকেই টার্মিনালের সাথে সংযুক্ত সকল কম্পিউটারকে তথ্য প্রদান করা হয়। তাহলে হোস্ট হলো কি, যে নেটওয়ার্কের সঙ্গে সংযুক্ত প্রতিটি কম্পিউটারে একটি হোস্ট। আর টার্মিনাল হলো একটা মাত্র কম্পিউটার, কিন্তু মনিটর এবং কিবোর্ড আলাদা আলাদা ব্যবহার করে একটা মাত্র কম্পিউটারে কাজ করা যাবে, এটাকে বলা হচ্ছে টার্মিনাল।
এবং হোস্ট এবং টার্মিনালের সঙ্গে অবশ্যই নেটওয়ার্ক কম্পিউটার নেটওয়ার্ক সংযোজিত থাকতে হবে। টিসিপি এর সংজ্ঞা, টিসিপি এবং আইপি এর সংজ্ঞা, অর্থাৎ টিসিপি থাকতে হবে। এর স্লাইডে আমরা দেখছিলাম টিসিপি অবলিক আইপি দেয়া আছে। ইন্টারনেটের সাথে সংযোগের জন্য টিসিপি অবলিক আইপি কম্পিউটারে থাকতে হয়, টিসিপি বা আইপি থাকতে হয়। টিসিপি মানে হলো ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল। ট্রান্সমিশনকে কন্ট্রোল করার প্রোটোকল হলো টিসিপি। আইপি দ্বারা বোঝায় ইন্টারনেট প্রোটোকল, কিন্তু একে অনেকেই ইন্টারনেট কন্ট্রোল প্রোটোকল ও বলে থাকে। তাহলে আইপি কে অনেকেই ইন্টারনেট কন্ট্রোল প্রোটোকল বলে থাকে। টিসিপি হচ্ছে ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল, আর আইপি হলো ইন্টারনেট প্রোটোকল, অনেকে এটাকে ইন্টারনেট কন্ট্রোল প্রোটোকলও বলে। ক্লায়েন্ট ও সার্ভারের মধ্যে তথ্য বা ডাটা আদান প্রদানের ক্ষেত্রে তথ্য বা ডাটা যাচাইয়ের কাজটি সম্পাদিত হয় টিসিপি অংশ দিয়ে। তাহলে টিসিপি অংশ দিয়ে কি করা হয়? ক্লায়েন্ট ও সার্ভারের মধ্যে তথ্য বা ডাটা আদান প্রদানের ক্ষেত্রে তথ্য বা ডাটা যাচাইয়ের কাজটি সম্পন্ন করে হলো টিসিপি। ডাটা বা তথ্য প্রেরণের সময় কখনো তথ্য বা ডাটা হারিয়ে যায়, আবার কখনো ক্ষতিগ্রস্ত হয়। সেক্ষেত্রে সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত টিসিপি রিট্রান্সমিশন করতে থাকে। অন্যদিকে ডাটা প্যাকেটকে এক নোড থেকে আরেক নোডে চালানোর কাজটি করে আইপি অংশ। আইপি এর কাজ হচ্ছে ঠিকানাকে ডিকোড করে ডাটা বা তথ্যকে গন্তব্যের দিকে পথ নির্দিষ্ট করে দেয়া। টিসিপি হলো কি ডাটা প্রদানের ক্ষেত্রে তথ্য যাচাই বা ডাটা যাচাইয়ের কাজটি সম্পন্ন করে টিসিপি। আর আইপি হচ্ছে কি যে ঠিকানাকে ডিকোড করে ডাটা বা তথ্যকে গন্তব্যের দিকে পথ নির্দেশ করে দেওয়া। ইন্টারনেটে বিভিন্ন লেভেলের সিস্টেমের মধ্যে পারস্পরিক যোগাযোগ সাধন করার জন্য ইন্টারনেট প্রোটোকলের সৃষ্টি হয়েছে। ইন্টারনেটের সক্ষমতা। ক্লায়েন্ট সার্ভার প্রযুক্তির উপর নির্ভর করে ইন্টারনেট গড়ে উঠেছে। নেট ব্যবহারকারীরা ক্লায়েন্ট অ্যাপ্লিকেশনের মাধ্যমে তাদের কাজ সম্পাদন করে। সকল ডাটা, ইমেইল, মেসেজ, ডাটাবেজ এবং ওয়েবসাইট এসবই সার্ভারে রক্ষিত থাকে। এ সমস্ত বিষয়গুলোকে সার্ভার ইন্টারনেটকে উৎসর্গ করে অথবা নির্দিষ্ট ইন্টারনেটের কার্যাবলীকে নেটের তথ্যের হৃদয় বলে বিবেচিত। ইন্টারনেটের যে প্রধান ক্ষমতাগুলো নিয়ে প্রায়শই আলোচনার ঝড় ওঠে। আপনাদের কথা শোনা যাচ্ছে? প্লিজ আপনারা মিউট করেন। ইন্টারনেটের যে প্রধান ক্ষমতাগুলো নিয়ে প্রায়ই আলোচনার ঝড় ওঠে সেগুলো হলো ইমেইল, ইউজনেট, নিউজ গ্রুপ, লিস্ট সার্চ, চ্যাটিং, টেলনেট, এফটিপি, গোফার, আর্চি, ভেরোনিকা, ওয়াইজ এবং ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। তথ্য অনুসন্ধানের জন্য এগুলোকেই সবচেয়ে বেশি ব্যবহার করা হয়ে থাকে। আসি 9.2 অধ্যায়, মানুষের যোগাযোগ। ইলেকট্রনিক মেইল সম্পর্কে জানতে পারবেন, ইউজনেট নিউজ গ্রুপ কি বলতে পারবেন, লিস্টসার্ভ কি ব্যাখ্যা করতে পারবেন, চ্যাটিং এবং টেলনেট কি বর্ণনা করতে পারবেন। ইমেইল, আসলে ইমেইলটা কি জিনিস? ইলেকট্রনিক মেইল বা সংক্ষেপে ইমেইল হচ্ছে একটি ইন্টারনেট সংযোগের মাধ্যমে এক কম্পিউটার থেকে আর এক কম্পিউটারে ডকুমেন্ট বা মেসেজ আদান প্রদান করা। একটি নির্দিষ্ট সফটওয়্যারের মাধ্যমে ব্যবহারকারী তার ডকুমেন্ট ইমেইলের সাথে সংযুক্ত করে প্রাপকের কাছে পাঠাতে পারছে। সারা বিশ্বের সাথে খুব কম সময়ে মানুষ যোগাযোগ করতে পারছে। শুধু কম সময় নয়, এ তথ্য প্রযুক্তির খরচও অনেক কম। বন্ধুদের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষায় ইমেইলের ব্যবহার দিনকে দিন বেড়েই চলেছে। প্রাতিষ্ঠানিকভাবেও এর ব্যবহার ব্যাপক।
অফিস ও কর্মীদের সাথে যোগাযোগ, ভোক্তা ও সরবরাহকারীর সাথে যোগাযোগ এবং বহির্বিশ্বে যোগাযোগের ক্ষেত্রে এর চাহিদা ব্যাপক। ইমেইল ব্যবহারকারীদের প্রত্যেকের আলাদা আলাদা ইমেইল ঠিকানা থাকতে হয়। যেমন উদাহরণ দিচ্ছি যে একটি ইমেইল ঠিকানা যদি bou.admin@gmail.com এভাবে থাকে, তাহলে এটাকে কিভাবে কতটুকু অংশ কোনটা অংশ কি কাজে ব্যবহার করা হয় সেটা নিয়ে আজকে আলোচনা করছি। এখানে চিহ্নের বাম দিকের অংশটি হচ্ছে ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম। অর্থাৎ এই দেখেন bou.admin, তাহলে এর বাঁ দিকের অংশ হলো bou.admin, তাহলে এটা হচ্ছে ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম। এটা একটা প্রতিষ্ঠানের নামও হতে পারে, ব্যক্তির নামও হতে পারে। আর এই যে চিহ্নটা আছে, এই চিহ্নটার ডান দিকের এই অংশটি কি হচ্ছে? ডোমেইন নেম। ডোমেইন নেম হচ্ছে ইন্টারনেটের সাথে সংযুক্ত অনেক কম্পিউটারের মধ্যে যেকোনো একটি কম্পিউটারের নাম বা যা অদ্বিতীয়। আলাদা হতে হবে অবশ্যই। দ্বিতীয় হবে না এরকম। অর্থাৎ কারো নামই একরকম হবে না। এটাকে বলা হচ্ছে ডোমেইন নেম। অর্থাৎ এই নাম আর কারো নেই। সর্বনামে নির্দিষ্ট নামটি হচ্ছে টপ লেভেল ডোমেইন, যা একটা দেশকেও নির্দেশ করতে পারে। যেমন .com। এখানে অনেকগুলো .bd, .gov ইত্যাদি থাকতে পারে। এগুলোকে নিয়ে পরে আলোচনা করছি দেখেন। যেমন বিডি হচ্ছে বাংলাদেশ, .com, .edu, তারপরে .org, .net, .gov ইত্যাদি কার্য নির্দিষ্ট করা হয়। কম দিয়ে কমার্শিয়াল বোঝায়, ইডিইউ দিয়ে এডুকেশন বোঝায়, org দিয়ে অর্গানাইজেশন বোঝায় এবং গভ দিয়ে গভর্নমেন্ট বোঝায়। বর্তমানে অধিকাংশ দেশই ইমেল ঠিকানায় দেশের নাম ইন্ডিকেটর ব্যবহৃত হচ্ছে। তাহলে bau.admin@gmail.com, তাহলে এটা বোঝা যাচ্ছে যে এই bau.admin হলো প্রতিষ্ঠানে যে ব্যক্তি বা প্রতিষ্ঠানিক ইমেইলের ঠিকানাটা ইউজ করবে তাদের নাম। চিহ্নটা থাকবে। জিমেইল হলো ইন্টারনেট ওই কম্পিউটারের ডোমেইন নেম এবং .com হলো কমার্শিয়াল। তাহলে একটা এরকম যদি থাকে তাহলে এই ঠিকানার মাধ্যমে ঠিক জাস্ট এভাবেই ব্যবহার। অর্থাৎ এবার যে তথ্যগুলো দিয়ে একটা কম্পিউটারে একটা ইমেইল ঠিকানা তৈরি করতে হয়, তাতে ইমেইল ঠিকানার একটা অংশ থাকে, দুটো অংশ, তিনটা অংশ থাকে। একটা হলো চিহ্নের বাঁ দিকে, আর চিহ্নের ডান দিকে দুটো অংশ থাকে ডট দিয়ে, আর একটা ডটের আগে এবং ডটের পরের অংশ। চিহ্নটা বা চিহ্নটার বাঁ দিকের অংশটা হলো ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম। চিহ্নের ডান দিকের প্রথম অংশ হলো ডোমেইন নেম। তারপরে ডট দেওয়ার পরে এখন এটা ব্যবহার করা হবে। এটা হলো কি কমার্শিয়াল, না এডুকেশন সেক্টর, না অর্গানাইজেশন, না গভর্নমেন্ট। ঠিক আছে? কম্পিউটারে মানুষে মানুষে যোগাযোগের আরো কিছু পদ্ধতিগুলো কি? একটা হলো ইউজনেট গ্রুপ। ইউজনেট গ্রুপটা কি? নিউজ গ্রুপ হচ্ছে এক ধরনের ইন্টারেক্টিভ কনফারেন্স। একে মেইলিং লিস্টের লজিক্যাল এক্সটেনশনও বলা হয়ে থাকে। 1945 সালে আটলান্টিস মান্থলিতে ডেনভার বুশ অ্যাজ উই মে থিঙ্ক নামে একটি আর্টিকেলের মাধ্যমে এ ব্যবস্থার প্রস্তাব পেশ করেন। গ্রিক অরাকলের পর 1870 সালে প্রথম যে অনলাইন কনফারেন্সিং সিস্টেম চালু হয় তা ডেলফি নামে পরিচিত ছিল। এই পদ্ধতিটা কিছুটা ধীর গতিসম্পন্ন ছিল। তা সত্ত্বেও এই সিস্টেমের মাধ্যমে পরবর্তীতে শতাধিক গবেষক বিভিন্ন অবস্থান থেকে পারস্পরিক মত বিনিময়ের ক্ষেত্রে সংগঠিত হন। 1975 সালে ইউনিক্স অপারেটিং সিস্টেমের ভার্সন 7 এর সাথে এটি এবং বেল ল্যাব ইউসিসিপি ইউনিক্স টু ইউনিক্স কপি যোগ করে 1989 সালে ইউনিক্স ব্যবহারকারীরা ইউইউসিপি এবং ইউনিক্স শেল স্ক্রিপ্ট করে দুটি সাইটের মধ্যে সংযোগ স্থাপন করতে সক্ষম হন। ইউজনেট ইন্টারনেট নয় বা এর অংশ নয়। ধারণা করা হয় ইউজনেট সমান্তরাল এবং যুগপৎভাবে ইন্টারনেটের সাথে কাজ করে। উভয়ের মধ্যে সরাসরি বা অফিসিয়াল কোনো সম্পর্ক না থাকলেও প্রায় সব ইন্টারনেট সাইটই ইউজনেট নিউজ ফিড বহন করে। বিভিন্ন বিষয়ের উপরে ভিত্তি করে
10,000-এরও বেশি ইউজনেট নিউজ গ্রুপ রয়েছে। ইউজনেট নিউজ গ্রুপগুলোর মধ্যে কিছু একটা হলো দেখি কম্পিউটার সম্পর্কিত বিষয়, এসসিআই, সায়েন্টিফিক স্টাডিজ, এসওসি, সোশ্যাল ইস্যুস, তর্ক বিতর্ক, আলোচনা, মতামত, চ্যাট, নিউজ, হ্যাঁ, সাংগঠনিক, প্রশাসনিক ও উন্নয়ন সম্পর্কিত বিষয়ের সাথে সম্পর্কিত, এমআইবিসি, অন্যান্য সব বিষয় যেমন চাকরি, অনলাইন ইত্যাদির ক্ষেত্রে এগুলো ব্যবহার করা থাকে। এর পরেরটা হলো লিস্ট সার্ভ। এটা আরেক ধরনের পাবলিক ফোরাম এবং এটি ডিসকাশন গ্রুপ, কিন্তু যোগাযোগের ক্ষেত্রে বুলেটিন বোর্ডের পরিবর্তে এখানে ইমেইল লিস্ট সার্ভার ব্যবহার করা হয়ে থাকে। যদি কোনো পছন্দের লিস্ট সার্ভ বিষয় পাওয়া যায়, তবে সেই ক্ষেত্রে মেইলিং তালিকায় নিজেদেরকে অন্তর্ভুক্ত করতে হয়। তারপর থেকেই ইমেইলের মাধ্যমে আলোচ্য বা পছন্দের বিষয়ের উপর সমস্ত খবরাখবর পাওয়া যায়। লিস্ট সার্ভ মেইলিং লিস্ট সার্ভারে একটা মেসেজ পাঠানো হলে সার্ভার স্বয়ংক্রিয়ভাবে অন্যান্য অন্তর্ভুক্ত ব্যক্তিদের নিকট মেসেজ পাঠিয়ে দেয়। 10,000-এর উপরে লিস্ট সার্ভ রয়েছে এবং যা অনেক প্রয়োজনীয় বিষয়ের উপর প্রতিদিন আলোচনা অংশগ্রহণ করছে। এরপর একটা হলো চ্যাটিং। চ্যাটিংটা কি? ইন্টারনেটে আড্ডা মারা বা গল্পগুজব করাকে ইন্টারনেট রিলে চ্যাট, সংক্ষেপে আইআরসি বলে। এই পদ্ধতিতে লিখে লিখে মনের ভাব প্রকাশ করতে হয়। হ্যাঁ, এখানে যোগাযোগ হয় অত্যন্ত দ্রুত। চ্যাটিং মূলত এক বা একাধিক উইন্ডোতে ঘন্টার পর ঘন্টা সময় কাটানো। প্রতিটি উইন্ডো হলো এক একজন ব্যবহারকারী কিংবা চ্যানেল। প্রতিটি উইন্ডো আবার দুটি ভাগে বিভক্ত: ভিউইং এলাকা এবং কম্পোজিং এলাকা। ভিউইং এলাকাতে শুধুমাত্র অপর প্রান্ত থেকে আসা মেসেজগুলো দেখা যায়, আর কম্পোজিং এলাকায় মেসেজটা অপর প্রান্তের ব্যক্তির জন্য লেখা হয়ে থাকে। টেলনেট রিসার্চারদের বিভিন্ন অবস্থান বা দূরত্ব থেকে লগ অন গেস প্রোগ্রাম রান করানোর সুবিধা প্রদানই আরপানেট এর মূল চালিকা শক্তি হিসেবে কাজ করছিল। টেলনেট প্রোটোকলের মাধ্যমে টিসিপি বা আইপি দূরবর্তী সংযোগ, রিমোট লগ অন এর কাজটি সম্পন্ন করে। টেলনেট দুটি ভিন্ন অপারেটিং সিস্টেমের মাঝে সংযোগ সম্পন্ন করে। সাধারণত ব্যবহারকারীরা দূরবর্তী সিস্টেমের ইউনিক্স শেল অ্যাকাউন্টে লগ অন করার ক্ষেত্রে টেক্সট বা গ্রাফিক্স প্রোগ্রাম ব্যবহার করে। ব্যবহারকারী টেলনেটের মাধ্যমে রিমোট সিস্টেমের ডিরেক্টরি নেভিগেট ও লিস্ট করে এবং প্রোগ্রাম রান করে। আমাদের 9.2 অধ্যায় শেষ হয়ে গেল। এরপরে আসি 9.3 ইন্টারনেটে তথ্য বের করা। এই অধ্যায় পাঠ শেষে আপনি ফাইল ট্রান্সফার প্রোটোকল ব্যাখ্যা করতে পারবেন। অর্চি এবং গোফার ব্যবহার করে কিভাবে তথ্য বের করতে হয় বলতে পারবেন। ভেরোনিকা এবং ওয়াইজ ব্যবহার করে তথ্য বের করার পদ্ধতি বলতে পারবেন। শুধুমাত্র ইন্টারনেটে তথ্য থাকলেই হবে না, তথ্যটা বের করে এনে তাকে ব্যবহারকারীর নিকট পৌঁছাতে হবে। তথ্য বের করে আনা ইন্টারনেটের দ্বিতীয় প্রধান কাজ। ইন্টারনেটের মাধ্যমে অনলাইনে রয়েছে শত করে বেশি লাইব্রেরি ক্যাটালগ, যেমন লাইব্রেরি অফ কংগ্রেস, ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া, হার্ভার্ড ইউনিভার্সিটির লাইব্রেরি ক্যাটালগ। হ্যাঁ, এগুলো অনেক তথ্য সংরক্ষণাগার আছে। দেখে ইন্টারনেটের তথ্য যেটা বললাম, যে তথ্য বের করে আনা হলো ইন্টারনেটের দ্বিতীয় প্রধান কাজ। ইন্টারনেটের মাধ্যমে অনলাইনে রয়েছে শতকেরও বেশি লাইব্রেরি বা ক্যাটালগ, যেমন লাইব্রেরি অফ কংগ্রেস, ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া এবং হার্ভার্ড ইউনিভার্সিটির লাইব্রেরি ক্যাটালগ। এছাড়াও ব্যবহারকারীরা হাজারেরও বেশি ডাটাবেস খুঁজে পেতে সক্ষম বা যা সবার জন্য খোলা হয়েছে। এ সমস্ত ডাটাবেস তৈরি করেছে বিভিন্ন ধরনের প্রাইভেট সংগঠন, সরকারি সংগঠন ইত্যাদি। যে কোনো ব্যক্তি এসব ডাটাবেস থেকে তথ্য সংগ্রহ করতে পারে। যেমন একজন শিক্ষকের হয়তো প্রয়োজন কর্মী ব্যবস্থাপনার উপর তথ্য, তিনি খুব সহজেই কম্পিউটার ডাটাবেস সার্চ করে বিভিন্ন ধরনের গবেষণা কাজ, বই, পত্রিকা, এমনকি কনফারেন্স রিপোর্ট পর্যন্ত খোঁজ পেতে পারেন। এরপরে এ সমস্ত তথ্য তিনি ডাউনলোড করে তার প্রয়োজন মেটাতে পারেন। প্রশ্ন হচ্ছে, বিশাল তথ্য ভান্ডার থেকে কিভাবে তথ্য বের করতে হবে?
কোন ব্যবস্থাটি সঠিক বা কার্যকর, এই প্রশ্নের উত্তরের জন্য আমরা 5টি পদ্ধতি নিয়ে আলোচনা করছি এরপরে। তথ্য বের করার পদ্ধতি সমূহ। প্রথমটা হলো ফাইল ট্রান্সফার প্রোটোকল, বা এটাকে বলা হচ্ছে সংক্ষেপে এফটিপি। এক কম্পিউটার থেকে আরেক কম্পিউটারে ডাটা পরিবহনের যে পদ্ধতি ব্যবহার করা হয় তা হচ্ছে ফাইল ট্রান্সফার প্রোটোকল, বা সংক্ষেপে এফটিপি। এফটিপি সার্ভারের সাথে সংযোগ ও সাইন ইন এর মধ্যেই সেশন সম্পৃক্ত। যে পদ্ধতিতে এ প্রোটোকল কাজ করে তা খুবই সাধারণ। যে কেউ এফটিপি সার্ভারে ফাইল রেখে দিতে পারে এবং আপনি আপনার এফটিপি ক্লায়েন্ট ব্যবহার করে এফটিপি সার্ভারে প্রবেশ করে ব্রাউজারের মাধ্যমে প্রয়োজনীয় ফাইলটির জন্য রিকোয়েস্ট করতে পারেন। এ ফাইল, টেক্সট, প্রোগ্রাম, এমনকি ইউজেমও হতে পারে। সাইন আপের সময় আপনি আপনার ইউজার নেম দিয়ে সাইন আপ করবেন এবং আপনার ইমেইল ঠিকানাটি হবে আপনার পাসওয়ার্ড। তবে কিছু কিছু সংরক্ষিত সাইট রয়েছে যেখানে প্রবেশের ক্ষেত্রে আপনার পূর্ব নির্ধারিত ইউজার নেম ও পাসওয়ার্ডের প্রয়োজন হয়। তারপর এটা আসি অর্চি এবং গোফার। এফটিপি সাইটে ফাইল খুঁজে বের করার জন্য অর্চি হচ্ছে এক ধরনের টুল। প্রতিদিন এটা শত শত এফটিপি সাইটকে মনিটর করে এবং সফটওয়্যার, ডকুমেন্ট ও ডাটা ফাইলগুলোকে ডাউনলোড করার জন্য আপডেট করে। এর সার্ভারকে অর্চি সার্ভার বলা হয়। একটি অর্চি সার্ভারের লিস্টিং এ ক্লিক করলে সময়োপযোগী আরেকটি কম্পিউটার সিস্টেম সামনে এসে দাঁড়াবে যেখানে একই রকম বা প্রায় একই রকম ফাইল রয়েছে। মিনেসোটা ইউনিভার্সিটি, পোর্ট লেন্ডার এবং মার্ক এমসি চিল গোফার তৈরি করেন। গোফার সমস্ত ডাটাকে মেনু, ডকুমেন্ট, ইন্ডেক্স অথবা টেলিনেট সংযোগ হিসেবে বিবেচনা করে। টেলিনেটের মাধ্যমে এক গোফার সাইট অন্য সাইটে প্রবেশ করতে পারে এবং সত্যিকার ইন্টারনেট ওয়ার্কিং অ্যাপ্লিকেশন হিসেবে একক ইন্টারফেসের মাধ্যমে একাধিক সাইট হতে ব্যবহারকারীর কাছে ডাটা সরবরাহের ক্ষেত্রে গোফার সমর্থ আর কি। কারণ হচ্ছে গোফার হলো কি একটা একক ইন্টারফেসের মাধ্যমে একাধিক সাইট থেকে ব্যবহারীর কাছে ডাটা সরবরাহ করতে পারে সে। ভেরোনিকা ভেরোনিকা শব্দটি দিয়ে বোঝায় ভেরি ইজি রেডিয়েন্ট ওরিয়েন্টেড নেটওয়ার্ক ইন্ডেক্স টু কম্পিউটার আর্কাইভস। গোফার সাইটকে খুঁজে বের করার জন্য আরেকটি উচ্চ ক্ষমতা সম্পন্ন টুল। যখন ব্যবহারকারী একটি কিওয়ার্ড লেখে তখন ভেরোনিকা হাজার হাজার গোফার সাইট থেকে লিখিত কিওয়ার্ডের টাইটেল খুঁজে বের করে। তারপর সেসব ফাইলগুলোকে ব্যবহারকারীর নিজস্ব সার্ভারে এনে জমা করে। তারপর ব্যবহারকারী তার ইচ্ছামতো প্রয়োজনীয় এবং যেভাবে সবচেয়ে সহজে সে ফাইলগুলোকে ব্রাউজ করে। ওএস বলতে বোঝায় ওয়াইড এরিয়া ইনফরমেশন সার্ভার্স। ওএস হলো ওয়াইড এরিয়া ইনফরমেশন সার্ভার। বিশ্বময় ছড়িয়ে ছিটিয়ে থাকা ফাইলগুলোকে খুঁজে বের করার জন্য একটি পন্থা। নির্দিষ্ট ফাইলকে খুঁজে বের করার ক্ষেত্রে এটি একটি সহজ পদ্ধতি, কিন্তু এক্ষেত্রে ব্যবহারকারীকে ডাটাবেজের নাম জানতে হবে। ডাটাবেজের নাম নির্দিষ্ট করার পর ওয়ার্ড বের করার জন্য কিগুলোকে নির্দিষ্ট করা হলে ডাটাবেজে সংরক্ষিত কল ফাইলে কিওয়ার্ডগুলো খুঁজে বের করতে পারবে। খোঁজা শেষ হয়ে গেলে ব্যবহারকারী একটি মেনু দেখতে পাবে যেখানে কিওয়ার্ডের একটি লিস্ট সংযোজিত থাকে। এটাই হলো ওয়েজ। আজকে এই পর্যন্তই। ধন্যবাদ সকলকে। প্রিয় শিক্ষার্থীরা, যেহেতু আপনাদের পরের ব্যাচের ক্লাস সকাল 7টা থেকে শুরু হয়ে গেছে, আমি আপনাদের যে চ্যাপ্টার মাত্র 1.5টা চ্যাপ্টার বাকি আছে, 9 আর 3টা অংশ এবং 10 নাম্বার, এই দুটো চ্যাপ্টার আমি বাসায় রেকর্ড করে আপনাদের ফেসবুক পেজে টাইম টু টাইম আপলোড করে দেব। ইনশাল্লাহ আপনারা ভালো থাকবেন। সকলকে ধন্যবাদ।